ওকে। আজকে ক্রিকেট আড্ডায় আমাদের সাথে উপস্থিত আছেন ক্রিকেট পাগল ভুলু ভাই, আরও উপস্থিত আছেন মাসুদ রানা, বিশ্লেষক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজকে টক অফ দ্য টাউন হলো আজকে ওয়ান ডে প্রথম ম্যাচ হারলাম, এর জন্য বোর্ডকে তুমি কতটুকু দায়ী করো? ভুলু ভাই আপনি বলেন। ধন্যবাদ নাসির জমশেদ। আমি মনে করবো যে বাংলাদেশ যারা ক্রিকেট খেলে মূলত 11 জন প্লেয়ার, এরা মূলত দায়ী না, দায়ী দায়ী মূলত আমি মনে করি যারা এই ক্রিকেটে বোর্ডে যারা বসে আছে, যারা প্লেয়ার সিলেক্ট করে, বিশেষ করে নানু ভাইকে দায়ী করব, গাজী আশরাফ লিপু ভাইকে দায়ী করব। কারণ এটা কার্ডে চশমা নিয়ে সুন্দরভাবে বসে থাকে, তারা ভালো প্লেয়ারকে সিলেক্ট করতে পারে না ভাই। তারা শুধু দুর্নীতিগ্রস্তভাবে মানে বোর্ডকে কীভাবে ডুবেবে এবং বাংলাদেশ ক্রিকেটকে কীভাবে ডুবেবে মানে নিম্ন থেকে নিম্নত জায়গা নিয়ে যাবে, তারা কিন্তু এই প্রচেষ্টার জন্যই তারা বোর্ড গঠন করছে। আমি মনে করি ক্রিকেটটাকে উন্নত করার জন্য বোর্ড গঠন করা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমি দেখছি 2007 সালে যে ক্রিকেটটা যে অবস্থানে রাখিয়ে গেছে, সেই আফতাব, অলোক, মাশরাফি, এরা যে জায়গায় রাখিয়ে গেছে, আমি মনে হয় আজও সেম 25 সালে আমরা এই জায়গাতে আছি। আমরা কেন আজকে এই শ্রীলঙ্কার মাটিতে যা ওয়ান ডে প্রথম ওয়ানডেতে আমরা বছর খাই? কী কারণ আজ প্রায় 20-25 বছর ধরে আমরা প্রায় ক্রিকেট খেলতেছি। আমরা কি শুধু হারার জন্যই ক্রিকেট খেলতেছি না কিছু জয় পাওয়ার জন্য খেলতেছি? আসলে আমাদের উন্নয়নের জায়গাটা কোথায়? বোর্ড থেকে আমাদের উন্নয়নের জায়গাটা কোথায়? আমরা যে এতগুলো প্লেয়ারকে এতগুলো বেতন, অবকাঠামো, তাদের খরচ দিয়ে আমাদের দেশ থেকে আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করতেছি, দিন শেষে ভুলু ভাই আপনি বলেন ওরা আমাদেরকে কী দিতেছে? আমরা তো ডে বাই ডে ম্যাচের পর ম্যাচ হারতেছি, আমরা তো কোনো কামব্যাক আসতেছি না। এটা দুঃখের সঙ্গে বলা যায় নাসির জমশেদ ভাই, যে আমরা এতগুলো টাকা দিয়ে যে প্লেয়ারদেরকে বেতন দিতেছি, তাদেরকে মন গড়া মতো ক্রিকেট খেলতেছে এবং তারা চিন্তা ভাবনা করে, আমি ক্রিকেট নিয়ে চিন্তা করে না তো, তারা চিন্তা করে কি সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা নারী, আর তারা চিন্তা করে তো গুলশানে কবে বাড়ি কিনবো, ঢাকা শহরে কবে একটা ফ্লাইট কিনবো, তারা কিন্তু এই চিন্তাই করে, তারা জাস্ট ক্রিকেট নিয়ে চিন্তা করে। মাসুদ রানা ভাই আসতেছি 2 মিনিট পরে আমরা মাসুদ রানার ভাইয়ের কাছে আমি বলতেছি যে পয়েন্টটা আমি শেষ করে দিতেছি, যে তারা কিন্তু ক্রিকেটটাকে নিয়ে ওইভাবে চিন্তা করে না যে 4-5টা ম্যাচ আমি খেললাম, ফলো করতেছি, তার পরের ম্যাচগুলো আমরা কীভাবে ভালো জায়গায় যাওয়া যায় এবং ভালো ক্রিকেটটা খেলা যায় এবং দেশবাসীকে ভালো কিছু দেওয়া যায়, তারা কিন্তু এই চিন্তাটা করে না। তারা চিন্তায় হলে 1 নম্বর কীভাবে ফ্ল্যাট কিনবো। এই মেহেদী হাসান মিরাজের কথাই কই, বাংলাদেশ সরকার কী করলো, ইংল্যান্ডের সঙ্গে একটা ম্যাচে 5 উইকেট নেওয়ার পরে বাংলাদেশ সরকার ঘোষণা করে দিল যে তার 4 শতক জমি বেশ শহরে একটা সুন্দরভাবে পজিশন করে দিল। আপনি বাংলাদেশ সরকারের যে সম্মানটা দিচ্ছে, আপনি কি ওই সম্মানটা রাখতে পারছেন দেশের হয়ে? আপনি খেলতেছেন 16 সাল থেকে আজকে 25 সাল, আপনি কত বছর আপনার কেরিয়ার? এই যে লিটন দাসের কেরিয়ার 2015 সালে শুরু করছে। মাশরাফি যখন বললো যে প্লেয়ারটা সবেমাত্র টেস্ট শুরু করছে এবং ভালো ইনিংস শুরু করছে, এই প্লেয়ারটা থেকে রাজনৈতিক নজর ফেলান যাবে না, ঠিকই কিন্তু মাশরাফি ছায়ার মতো দেখছে, কিন্তু তার কৃতকার্যটা দেখলাম 2022 সালের পর ওই ঠিক যেন ওই আগের কথাগুলো সব ভুলে গেছে। কোন প্রসঙ্গের কথা বলছেন? মাসুদ রানা ভাই আপনার কাছে আমার প্রশ্ন হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে উন্নত করতে হলে কোন কোন জায়গায় আমাদের ইমপ্রুভের দরকার আছে? আপনি একটু জাস্ট ক্লিয়ার করে বলবেন। ধন্যবাদ নাসির জমশেদ ভাই। আসলে বাংলাদেশ এইভাবে রাতারাতি পরিবর্তন করা সম্ভব না বাংলাদেশ ক্রিকেট টিমকে। এখন আপনি যে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে টিমটা দেখলেন, এটা পুরোপুরি একটা ভেঙে পড়া একাদশ। এখানে আপনি কোনো একটা পার্টিকুলার সাইডেই ভালো করতেছেন। আজকে বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে, কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্ট পুরোপুরি ব্যর্থ। আমাদের তাসকিন ইনজুরি থেকে কামব্যাক করে অলরেডি 4 উইকেট। হ্যাঁ, সে আজকে দুর্দান্ত বোলিং করছে। আমাদের ব্যাটিংয়ের ব্যর্থতা, ক্রিকেট বোর্ড, আমাদের প্রধান কোচ বিসিবি কি ভাবতেছে এটা উন্নয়নের জন্য? আচ্ছা, মাহমুদুল্লাহ কেন বিদায় নিচ্ছে? ওর কি বিদায়ের টাইম হয়েছে? আমাদের অনেক দিন থেকে ওপেনিং নিয়ে একটা সমস্যা ছিল। আজকে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন এবং সুন্দর একটা শুরু করছে। যাই হোক, ইমন দ্রুত আউট হয় এবং শান্ত গিয়ে সেখানে তানজিদ তামিমের সঙ্গে ভালো একটা পার্টনারশিপ গড়ে তোলে। তারপর যখন শান্ত একটা ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়,
তারপর আপনি লক্ষ্য করে দেখেন মিডল অর্ডার লিটন দাস এসে কী করলো, দুটো বল মোকাবেলা করলো, আজারঙ্গার বলে উইকেটটা বিলিয়ে দিয়ে আসলো। হাসারাঙ্গার বলে ওরা লাইন লেন্থে বুঝতেছি না, তাহিদ হৃদয়, লিটন দাস, তারপরে মানে আবার নবত কয়েকটা প্লেয়ার আছে, এরা লাইন লেন্থে বুঝতেছে না। আমাদের ব্যাটিং ব্যর্থতার কারণে আমরা ম্যাচটা অবশ্যই রেডিং ব্যর্থতা, এবং আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন ওপেনিং এবং ফিনিশিং রোলে জাকির আলী অনিক দুর্দান্ত একটা ফিনিশিং দিচ্ছে। আসলে এতগুলো রান 100+ রান একা এইভাবে ক্যারি করা সম্ভব না। ওই রানটা যদি 50 নিচে থাকতো তাহলে আশা করা যায় জাকির আলী অনেক ফিনিশিং দিয়ে আসতে পারতো। ওপেনিংও ভালো করছে, ফিনিশিংও ভালো করছে। আজকে এই ম্যাচটা হারার পিছনে পুরোপুরি আমি মনে করি মিডল অর্ডারের ব্যর্থতা। মিডল অর্ডারে আপনি দেখেন লিটন কুমার দাস, সে আসলে একজন এখন ওয়ান অফ দ্য সিনিয়র প্লেয়ার ওয়ানডে টিমে। তারপর সে কি করলো, 0 রানে আউট। সে তৌহিদ হৃদয় কী করলো, সেও ভালো শুরু করতে পারেনি। তারপর আপনি নবাগত যে ওয়ানডের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, সেও আসলো এবং চলে গেল। তো আসলে যদি ওখানে একটা পার্টনারশিপ গড়ে উঠতো মিডল অর্ডারে, তাহলে আমি মনে করি রেজাল্টটা বাংলাদেশের পক্ষে আসতো। মাসুদ ভাই এক মিনিট ভাই, আপনি বলতে চাচ্ছেন টোটালি আমাদের মিডল Middle অর্ডারের order এর ব্যর্থতার ব্যর্থতা। কারণে আমরা ম্যাচটা জি 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 এর সঙ্গে আমি অ্যাড করতে চাই একটা বিষয়, যে যখন মাসুদ ভাই আমাকে বললো যে আমাদের সেম পজিশনে মিরাজ এবং লিটন দাস এবং তাহিদ হৃদয় 3টা সেম প্লেয়ার, আমি ঠিক এই জায়গাটার মধ্যে অনুভব করতেছি যে কেন যেন এই জায়গাটার ঘাটতিটা আমরা নিজ ইচ্ছে পূরণ করতে পারি বোর্ড, কিন্তু কেন যেন করতেছি না। মানে এই জায়গাটা যেন মনে হয় বিসিবি বোর্ড